মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। তা খবর কি তোমার কুঞ্জ? খবর আর কি, এই যেমন দেখছেন আপনাদের কাছে এলাম, যদি কোনো কাজ টাজ থাকে। পাণ্ডু, কুঞ্জবিহারীকে পাগলের পাটটাই দেওয়া যাক। কি বলছো দোস্ত? ও কিন্তু পারবে না। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত রোম্যান্টিক তথা সামাজিক উপন্যাস ছায়াপথিক। গল্পটি নেওয়া হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু অমনিবাস অষ্টম খণ্ড থেকে। গল্পটির প্রথম প্রকাশ ১৩৫৬ বঙ্গাব্দ অর্থাৎ ইংরেজির ১৯৪৯ সালে। আজ শুনবেন সপ্তম পর্ব। রুস্তমজি একদিন বম্বের ডিস্ট্রিবিউটরদের ডিনারে নিমন্ত্রণ করে ছবিটা দেখানোর ব্যবস্থা করলেন। পাণ্ডুরং লুকিয়ে তার স্ত্রী দুর্গাবাইকে সেখানে নিয়ে গিয়ে ছবি দেখালো। ডিস্ট্রিবিউটররা কেউই ছবি কিনতে আগ্রহ না দেখিয়ে চলে গেলেন। দুর্গাবাইয়ের ছবি ভালো লাগায় রুস্তমজি ঝুঁকি নিয়ে নিজে হাউস ভাড়া করে ছবি রিলিজ করলেন। ইন্দুবাবু সোমনাথকে লতা ও ললিতের গল্প বলতে শুরু করলেন। তারপর, আচ্ছা ইন্দুবাবু, বোম্বাই আসার আগে আপনি লতা আর ললিতের খবর আর পাননি বললেন, কিন্তু এখানে এসে আপনি ওদের সঙ্গে যোগাযোগ করার কোনো চেষ্টা করেননি? না, আসলে আমি যে উপন্যাসখানা লিখছিলাম সেটা শেষ করার পরপরই এখানে আসার ডাক পাই। আর এখানে এসে আমি নিজের একটা পোক্ত জায়গা তৈরি করতে ব্যস্ত হয়ে পড়লাম। ওদের খোঁজ রাখার কথা আর মাথায় আসেনি। খুব স্বাভাবিক। তাহলে লতা আর ললিতের সম্পর্কের শেষ পর্যন্ত কি হলো সেটা আপনি আর জানেন না? গত 5 বছর ধরে ওদের খবর কিছুই জানতাম না, কিন্তু কয়েক মাস আগে একটা কাজে কলকাতায় গিয়ে দিন 10 ছিলাম। তখনই ওদের খোঁজ এবং খবর নতুন করে পেলাম। সেটা কেমন, একটু খুলে বলুন না। বলছি। কলকাতায় ফেরার পর চেনা লোকের কাছ থেকে খোঁজ নিয়ে একদিন সকালবেলায় আমি ললিতের সঙ্গে দেখা করতে গেলাম। ললিত এখন মস্ত আর্টিস্ট, বড় হিরো, অনেক টাকা রোজগার করে, কিন্তু সেই পুরনো বাড়িতেই রয়েছে। গিয়ে দেখি সে তখন সবে ঘুম থেকে উঠেছে, চুল উস্কো খুস্কো, দাড়ি কামায়নি, বসবার ঘরে একলা বসে চা খাচ্ছে। আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। তারপর নিজেকে সামলে নিয়ে তাড়াতাড়ি আমার পায়ের ধুলো নিল। হিন্দুদা, আপনি আসুন আসুন, কত বছর পর। কেমন আছো ললিত? ভালো আছি। আপনি বসুন না, এখানে বসুন। জানো সোমনাথ, ঘরে ঢুকে বসে চারিদিকে তাকিয়ে দেখে আমি বেশ অবাক হলাম। ললিতের ঘরের সেই ছিমছাম পরিপাটি ভাব আর নেই। ললিত নিজেও এই 5 বছরে অনেক বদলে গেছে। চেহারা যে খুব খারাপ হয়েছে তা নয়, কিন্তু সেই লালিত্য, সেই কান্তি আর নেই। আর সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে তার মনে। আগে যে মন কাদার তালের মতো নরম ছিল, তা পুড়ে পুড়ে এখন পাকা ইটের মতো শক্ত হয়ে উঠেছে। বাকি সবকিছুর চেয়ে ওর এই পরিবর্তনটাই আগে চোখে পড়ল। ললিত প্রথমে আমার চোখে ধুলো দেবার চেষ্টা করলো, অভিনয় করতে লাগলো যেন সে আগের মতোই আছে। কিন্তু আমার সামনে তার অভিনয় বেশিক্ষণ টিকল না। হঠাৎ একসময় ভেঙে পড়ল সে, বলতে লাগলো, হিন্দুদা, আপনি বোধহয় বুঝতে পেরেছেন, আমি বয়ে গেছি হিন্দুদা। আমি মদ ধরেছি হিন্দুদা। ঠিক আছে, শান্ত হও ললিত, শান্ত হও। আমি সব শুনবো, তোমার কথা সব শুনবো। সোমনাথ, আমি কিন্তু ওকে দেখেই বুঝতে পেরেছিলাম যে শুধু মদ নয়, সব রকম দোষই তার হয়েছে। কিন্তু তবু সে বেপরোয়া বেলেল্লা হয়ে যায়নি। আদর্শ থেকে সরে যাওয়ার লজ্জা আর ধিক্কার তার মনে রয়েছে। কিছুক্ষণ পরে নিজের আবেগকে সংযত করে একটু শান্ত হলো ললিত। তারপর সব খুলে বলল। হিন্দুদা, আপনার কথা মতো
লতার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলাম আমি, কিন্তু তিনি রাজি হলেন না। অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু সবই বৃথা। তারপর হঠাৎ একদিন খবর পেলাম তিনি লতাকে নিয়ে বিলেতে চলে গেছেন। সে কি, তুমি আগে থেকে কিছু জানতে পারোনি? না, সে উপায় ছিল না। লতার সঙ্গে আমার যোগাযোগের সমস্ত পথ তিনি আগেই বন্ধ করে দিয়েছিলেন। তারপর? তারপর মাস ছয়েক আর তাদের কোনো খোঁজ খবর পাইনি। 6 মাস পরে জানতে পারলাম একেবারে মেয়ে জামাই নিয়ে লতার বাবা দেশে ফিরেছেন। শুনেছি তার জামাই নাকি একজন ইয়াং বারেট ল। অদ্ভুত মানুষ ছিলেন এই লতার বাবা, বুঝলে সোমনাথ। বিপদে পড়লেই মানুষের প্রকৃত স্বরূপ ধরা পড়ে। তিনি কম বয়সে সাহেবিয়ানা করতেন। মাঝে রক্তের জোর কমে যাবার পর দেশীয় সংস্কৃতি তাকে টেনেছিল, কিন্তু যেই আবার বিপদে পড়লেন ছুটে গেলেন যৌবনের পরিচিত জায়গায়। আসলে কি বলতো, দলের পাখি যতই দল ছাড়া হয়ে আকাশে উড়ুক না কেন, বিন্দুমাত্র ভয়ের কারণ ঘটলেই সে আবার নিজের দলে ফিরে যেতে চায়। আমি ললিতকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা ললিত, লতার সাথে আর দেখা সাক্ষাৎ? না, হয়নি। ওদের সমাজে মেলামেশা করা আমি অনেকদিন হলো ছেড়ে দিয়েছি ইন্দুদা। তবে তারপরেও অনেকগুলো দিন নিজেকে বেশ শক্ত করেই ধরে রেখেছিলাম, জানেন। তারপর কি যে হলো, আমার মনের মধ্যে একটা তার ঘষা খেয়ে খেয়ে বুঝি একেবারে দুর্বল হয়ে গেছিল। আর একদিন সেটা গেল ছিঁড়ে। আর তাতেই আমার আদর্শ, আমার আমার বাপ ঠাকুরদার দেওয়ার সংস্কার সব কোথায় যে ভেসে গেল। এতে তোমার কোনো দোষ আমি দেখি না ললিত। এমনই বুঝি হবার ছিল। বুঝলে সোমনাথ, ললিত যে রাতে লতাকে অমনভাবে কাছে পেয়েও ছেড়ে দিয়েছিল, সেদিনও আমি তার বিচার করিনি। আজও তার বিচার করার স্পর্ধা আমার হলো না। যাই হোক, তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছি, এমন সময় সে হঠাৎ বলল, আচ্ছা ইন্দুদা, সে রাতে যদি লতার কথা শুনতাম তাহলেই তাহলেই বোধহয় ভালো হতো, তাই না? হ্যাঁ, অন্তত অন্তত এভাবে বয়ে তো যেতাম না, তাই না? ভাই ললিত, এই দুনিয়ায় কিসে যে ভালো হয় আর কিসে মন্দ তা আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারিনি। তবে একটা ব্যাপার দেখেছি, কি ব্যাপার? বেশিরভাগ সময়ই যারা ভালো করে তাদের মন্দই হয়। কিন্তু তাই বলে সবাই মিলে মন্দ করলেই যে মানবজাতির উদ্ধার হয়ে যাবে, এই বিশ্বাসও আমার নেই। জানো তো, গীতায় শ্রী ভগবানই খাঁটি কথা বলেছেন, মা ফলেষু কদাচনে, অর্থাৎ ফলের আশা করো না। তা কি আর পুরোপুরি মানা যায় দাদা? আমাদের মন সবসময় কোনো না কোনো আশার পেছনেই তো ছুটে চলেছে। সে তো ঠিকই। আচ্ছা ললিত, লতারা কোথায় আছে জানো? শুনেছি তো ল্যান্সডাউন রোডের বাড়িতেই আছে। লতার বাবা বিলেত থেকে ফিরে আসবার কিছুদিন পরেই মারা গেছেন। আচ্ছা, আমি আজ আসি, বুঝলে? বুঝলে সোমনাথ, আমি ললিতের বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে চলে এলাম। তারপর আপনি লতার খবর নিলেন? হ্যাঁ, নিলাম বই কি। সেদিন সন্ধেবেলাতেই ল্যান্সডাউন রোডের বাড়িতে লতাকে দেখতে গেলাম। সেখানে গিয়ে দেখলাম বাড়ি বাগান সব আগের মতোই আছে, কিছুই পাল্টায়নি। আর লতা? সেও ঠিক তেমনই আছে, শুধু শরীরে ও মনে সে আগের চেয়ে পরিণত হয়েছে, পরিপূর্ণ হয়েছে। তবে তার স্বভাবখানা কিন্তু অবিকল আগের মতোই রয়ে গেছে। আমাকে সেদিন সে আরো বেশি আদর যত্ন করলো, কত কথা জিজ্ঞাসা করলো, বোম্বাইয়ে কেমন আছি, কি করছি, কত টাকা রোজগার করি, এইসব। আমাকে এতদিন পর পেয়ে তার আনন্দ আর ধরে না, সরল প্রাণের অনাবিল আনন্দ। কিছুক্ষণ পর একটা বছর তিনেকের বাচ্চা মেয়ে ছুটে এসে তার হাঁটু জড়িয়ে ধরে দাঁড়ালো।
ফুটফুটে সুন্দর মেয়েটি, লতার মতোই নির্ভীক স্বচ্ছ দুটো চোখ। লতা বলল, আমার মেয়ে, ওর নাম ললিতা। জানো সোমনাথ, আমি চমকে ওর মুখের দিকে তাকালাম। লতা আমার চোখের দিকে তাকিয়ে আমার মনের প্রশ্নটা বুঝতে পারল। একটু হেসে মাথা নেড়ে বলল, মাস্টারমশাই, আপনি যা ভাবছেন তা নয়, ও আমার স্বামীর মেয়ে। যাও ললি, খেলা করোগে। আচ্ছা মা। লতা, যা হতে পারত কিন্তু হলো না, তার জন্য কি তোমার মনে কোনো দুঃখ নেই? আপনাকে মিথ্যা কথা বলবো না মাস্টারমশাই, আগে ছিল কিন্তু এখন আর নেই। আমি বুঝে গেছি, জীবনে যা পাবো না তার জন্য কেঁদে কি হবে। তবে কি তাকে একেবারেই ভুলে গেলে? না না, তাকে ভুলিনি, আমি ভুলতে চাইও না। তাই তো মেয়ের নাম রেখেছি ললিতা। বেশ বেশ, ভারী মিষ্টি মেয়ে হয়েছে কিন্তু তোমার। সবই আপনাদের আশীর্বাদে মাস্টারমশাই। আমি চাই ললিতা খুব ভালো মানুষ হোক, ও জীবনে যা চায় সে সব কিছু পায়। লতা, হ্যাঁ, কিছু বলবেন? হ্যাঁ, মানে বলছি যে তুমি সুখে আছো তো? সুখে থাকবো না কেন? শুনছো, ইনি আমার সেই মাস্টার মশাই। এর কথা তোমাকে তো বলেছি। বুঝলে সোমনাথ, এই সময় লতার স্বামী এলেন। ঢিলে পাজামা ও ড্রেসিং গাউন পরা এক সুপুরুষ যুবক। লতা স্বামীর কাছে আমার পরিচয়টা দিয়েই এমনভাবে তার মুখের দিকে তাকালো যে আমি বুঝে গেলাম ললিতের কথা সেই রাতের কথা। কিছুই সে স্বামীর কাছে গোপন রাখেনি। তবে লতার স্বামী কিন্তু হাসি মুখেই আমার অভ্যর্থনা করলেন। বেশ মিশুকে মানুষ তিনি। আমারও তাকে পছন্দ হলো। কিছুক্ষণ বিভিন্ন বিষয়ে টুকটাক কথাবার্তা চলল আমাদের মধ্যে। একটু পরে তিনি বললেন, মাস্টারমশাই, আমার এখানে আর বসবার উপায় নেই, এবারে উঠতে হবে। বাইরের ঘরে মক্কেল বসে আছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমিও উঠবো এবারে। না 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 না, সে হচ্ছে না। আজ এখানে কিন্তু আপনার ডিনারের নেমন্তন্ন রইল আমার আর লতার তরফ থেকে। না না, ডিনার আমি অন্যদিন এসে করব, আজ উঠি। আপনি বললেও কিন্তু আজ কোনো কথা শুনছি না। বিয়ের পর আপনি প্রথম এ বাড়িতে এসেছেন। লতা, ওনাকে দুম করে ছেড়ো না কিন্তু। আজ রাতে উনি এখানে ডিনার করে যাবেন। আমি এখন বাইরে গেলাম। হ্যাঁ, তবে বলে যাচ্ছি, ওনাকে যদি গান গাইতে রাজি করাতে পারো তবে আমি যেন বঞ্চিত না হই। বাইরে খবর পাঠিও কিন্তু। হ্যাঁ, আপনি ডিনার করলেন সেখানে? আর তো কোনো উপায় ছিল না। আর গান? হ্যাঁ, সে আর বলতে। লতা রবীন্দ্রসঙ্গীত গাইবার জন্য খুব ঝুলোঝুলি করছিল, কিন্তু রবীন্দ্রসঙ্গীত সেদিন আমার গলা দিয়ে আর বেরোল না। রামপ্রসাদের বলমা তারা দাঁড়াই কোথা গেয়ে ফিরে এলাম। বাহ বাহ, তারপর? এরপর আর তাদের কোনো খবর আমি রাখিনি। সোমনাথ পুরো গল্পটা আগ্রহ নিয়ে শুনল, কিন্তু গল্পের মধ্যে তার জন্য কোনো হিতোপদেশ লুকোনো ছিল কিনা সেটা বুঝতে পারল না। অবশেষে ইন্দুবাবু এবং তাঁর স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে সে বাড়ি ফিরে এলো। যে কাজ করে মানুষ নিজে আনন্দ পায় এবং অন্যকে আনন্দ দিতে পারে, সে কাজের একটা বিচিত্র নেশা আছে। উপরন্তু সেই কাজ করে যদি সচ্ছল এবং স্বচ্ছন্দ জীবনযাত্রা নির্বাহ করা যায়, তাহলে তো সোনায় সোহাগা। এমন কাজ করার সৌভাগ্য সবার হয় না। সোমনাথ নিজের কাজে মগ্ন হয়ে গেছিল। এই সিনেমা জগৎ একান্তভাবেই তার নিজের জগৎ হয়ে পড়েছিল। বাইরের কোনো চিন্তা আর তার মনে বড় একটা আসতো না। শুধু রত্নার কথা কদাচিৎ মাথায় আসলেও সোমনাথ জোর করে তাকে মন থেকে দূরে সরিয়ে দিত। তার মনে হতো রত্না বড় মূল্যবান বস্তু। তাকে পাবার চিন্তায় দিনরাত এক করে দিলেও সে তার কপালে জুটবে না, শুধু শুধু মন খারাপ হবে মাত্র। তার চেয়ে বরং যে বস্তু ভাগ্যদেবী যেচে তার হাতে তুলে দিয়েছেন তাকেই খুশি মনে গ্রহণ করা তার পক্ষে উপযুক্ত কাজ হবে। সোমনাথের পরিচালনায় প্রথম ছবি বেরোনোর পর বছর ঘুরেছে। তার দ্বিতীয় ছবি বের হবার পর সেটাও প্রথমটার মতোই জনপ্রিয় হয়েছে। সোমনাথ
এখন তার তৃতীয় ছবির শুটিং নিয়ে ব্যস্ত। এদিকে মাঘ মাস শুরু হয়েছে। পৌষ মাঘ মাসে শীত পড়বার কথা, কিন্তু বোম্বাই প্রদেশে সহ্যাদ্রি পর্বতমালার পশ্চিম দিকে শীত বলে কিছু পড়ে না। আমাদের দেশে আশ্বিন কার্তিক মাসে যেমন ঠান্ডা পড়ে, তেমনি একটু মোলায়েম ঠান্ডা দেখা দেয় মাত্র। ছবির শুটিং করার পক্ষে এই সময়টা খুব মনোরম, কিন্তু এই শীতের মরশুমে প্রতি শনিবারে মহালক্ষ্মীর মাঠে ঘোড় দৌড়ের আসর বসে। তাই সেদিন ছেলে মেয়ে নির্বিশেষে সিনেমা পাড়ার সবার মন সেই দিকেই পড়ে থাকে। স্টুডিওর বদলে রেসের মাঠেই তাদের বেশি দেখা যায়। অগত্যা এই সময় বেশিরভাগ স্টুডিওই শনিবার কাজ বন্ধ রেখে রবিবার কাজ করে। এমন একটা শনিবারে সোমনাথ আর পাণ্ডুরং স্টুডিওর অফিস ঘরে বসে অলসভাবে গল্প করছিল। শুটিংয়ের কাজ নির্বিঘ্নে চলছে। আজ তাদের স্টুডিওতে আসার কোনো দরকার ছিল না, কিন্তু অভ্যাসের টানেই হোক আর ঘোড় দৌড়ের প্রতি নিরাসক্তির কারণেই হোক, তারা স্টুডিওতেই বসে অলস আড্ডায় সময় কাটাচ্ছে। দুপুরের দিকে একটা লোক এলো দেখা করতে। সাহেব, একটা লোক আপনাদের সঙ্গে দেখা করতে চায়। আজকে আবার কে দেখা করতে চাইছে? চেনা কেউ? না, চিনি না তাকে। বলছে কাজের ব্যাপারে কথা বলতে চায়। কাজের ব্যাপারে? আজ্ঞে, যোশীজির নামও নিলেন। আমার নাম নিলেন? আচ্ছা, নিয়ে এসো তাকে। আচ্ছা, আসতে পারি? আসুন। লোকটা দরজা দিয়ে ঢুকতে ঢুকতেই সোমনাথ একবার ভালো করে তার আপাদ মস্তক দেখল। ভারী চেহারা, মাংসল মুখ, বয়স 35-এর বেশি নয়, কিন্তু মাথার চুল অর্ধেক পেকে গেছে। লোকটাকে দেখে খুব একটা বুদ্ধিমান বলে মনে হয় না, বরং তার বড় বড় চোখ দুটোতে একটা অসহায় হারিয়ে যাওয়া ভাব রয়েছে। পরনের পোশাক আশাক দেখে তার আর্থিক অবস্থা যে স্বস্তিজনক নয় তা বেশ বোঝা যায়। সে এসে নমস্কার করে সামনে দাঁড়ালো। জি নমস্তে। আরে কুঞ্জবিহারী যে! তুমি ওনাকে চেনো নাকি? বিলক্ষণ চিনি, অনেক দিন থেকে চিনি। তা খবর কি তোমার কুঞ্জ? খবর আর কি, এই যেমন দেখছেন। আপনাদের কাছে এলাম যদি কোনো কাজ টাজ থাকে, ইসিলিয়ে। কাজ? কিন্তু আমি তো শুনেছিলাম তুমি নাকি সিনেমার কাজ ছেড়ে দিয়ে মুদির দোকান খুলেছ। হ্যাঁ, মুদির দোকান খুলেছিলাম, এটা সত্যি। তাহলে তার কি হলো? কি আর বলি, বন্ধু বান্ধবরা সবাই ধারে জিনিস নিতে লাগলো, তারপর রুপিয়া ভি দিত না। ব্যাস, দোকান উঠে গেল। তাই এখন আবার সিনেমায় ফিরে এসেছি। ভোকা পেট তো চালাতে হবে যোশীজি। সোমনাথ বাবু, শুনলাম আপনি নতুন ছবি আরম্ভ করছেন, তাই ভাবলাম একবার খোঁজ নিয়ে আসি। আমার জন্য ছোটখাটো পার্ট যদি কিছু থাকে। এ কথার জবাব না দিয়ে সোমনাথ আগে পাণ্ডুরঙের দিকে তাকালো। উত্তরে পাণ্ডুরঙও একটু ঘাড় নেড়ে সংকেত দিল যে কুঞ্জবিহারীকে নেওয়া যেতে পারে। সোমনাথ তখন বলল, দেখুন, ছবির কাজ শুরু হয়ে গেছে, ফলে সব পার্টি তো প্রায় বিলি হয়ে গেছে। আপনি কাল আসবেন, দেখি যদি কিছু করতে পারি। জি আচ্ছা, আমি কালই আসবো আবার। এখন তাহলে আসছি। জি নমস্তে, চলি যোশীজি। লোকটা বেরিয়ে গেলে সোমনাথ পাণ্ডুরঙকে বলল, কি বলো পাণ্ডুরং? আমাদের দুটো পার্টে তো এখনো লোক নেওয়া হয়নি। কোন দুটো বলো তো? আরে, একটা পাগলের পার্ট বাকি আছে আর একটা পুলিশ ইন্সপেক্টরের। তো তোমার কুঞ্জবিহারী অভিনয় কেমন করে? চলনসই। দেখো, পাগলের পার্ট ছোট হলেও শক্ত, তার জন্য ভালো লোক চাই। ও তাহলে ইন্সপেক্টরটাই করুক। হ্যাঁ হ্যাঁ, ওকে ইন্সপেক্টর করলেও কোনো রকমে চালিয়ে দেবে। দেখো, কুঞ্জবিহারী অভিনয়টা বিশেষ বোঝে না, কিন্তু লোকটা ভালো। এখন অনেক বদলে গেছে, কিন্তু 7 বছর আগে যখন সিনেমায় নামে তখনও অন্যরকম ছিল। কত উৎসাহ, কত উচ্চাসা ছিল। এখন যেন সেসব একেবারে নিভে গেছে। কার যে কখন কি পরিস্থিতি হয় কেউ বলতে পারে না। শুনলাম তো
দোকানটাও চালাতে পারেনি লোকটা। হ্যাঁ, ওর পক্ষে ব্যবসা করা খুব একটা সহজ নয়। তবে ওর জীবন সম্বন্ধে যতটুকু জানি তা নিয়ে বেশ একটা ট্র্যাশ কমেডি তৈরি করা যায়। অবশ্য তাতে কমেডির ভাগই বেশি। কে জানে, হয়তো সেইভাবে দেখতে গেলে সব মানুষের জীবনই তাই, আমরা শুধু স্পষ্ট দেখতে পাই না। একটা গল্প আসন্ন বুঝে সোমনাথ 2 পেয়ালা চায়ের অর্ডার দিল। দাঁড়াও, আগে একটু চা বলি। চা খেতে খেতে তোমার গল্প শুনবো। বেশ, তাই হোক। অতঃপর চা খেতে খেতে পাণ্ডুরং কুঞ্জবিহারীর জীবনের কাহিনী বলতে শুরু করলো। এই যে কুঞ্জবিহারীকে দেখলে, এ আসলে হায়দ্রাবাদের লোক। পাড়াগাঁয় মানুষ হয়েছে, লেখাপড়া খুব বেশি দূর শেখেনি। প্রথম যখন ও বোম্বাইতে এলো তখন শহুরে আদব কায়দাও খুব একটা বেশি কিছু জানতো না। কিন্তু কি তার আগ্রহ, কি তার উৎসাহ! তার দেহাতি ভাব দেখে হাসি পেলেও আগ্রহ আর উত্তেজনার বহর দেখে তাকে এড়িয়ে যাওয়ার উপায় ছিল না। সিনেমায় হিরোর পাঠ করবে বলে সে বোম্বাই এসেছিল, অতএব হিরোর পাঠ না করে সে ছাড়বে না। বছরের পর বছর ধরে এ শহরে এমন কত মানুষ আসে শুধু এই একটা আকাঙ্ক্ষা নিয়ে। যাই হোক, তারপর তখন কুঞ্জবিহারীর বয়সও কম ছিল, মাথায় চুল পাকেনি, চেহারাটাও ছিল বেশ ছিমছাম, আর ছেলেটার কোনো রকম বদ খেয়াল ছিল না। এই তো এখানেই একটা চলে ঘর ভাড়া করে থাকতো, আর দিনের পর দিন স্টুডিওতে হিরো হবার আবেদন করে ঘুরে বেড়াতো। তুমি তো জানো সোমনাথ, এখানে হিরো হবার জন্য হয় গুণ চাই, নয়তো সঙ্গে একজন মুরব্বি চাই। কুঞ্জবিহারীর কোনোটাই ছিল না, তাই তাকে হিরোর পাঠ দিতে কেউই রাজি হলো না। তারপর বাধ্য হয়ে সে ছোটোখাটো পাঠ করতে লাগলো, কিন্তু আশা ছাড়ল না। হিরো হবার অবিচলিত ইচ্ছে নিয়ে স্টুডিও পাড়ায় জোঁকের মতো লেগে রইল। তুমি ওকে চিনলে কি করে? সে কথাতেই আসছি। আমি তখনও পিলের স্টুডিওতে বাঁধা কাজে ঢুকিনি, যেখানে যা কাজ পেতাম করতাম। ফলে এখানকার সব স্টুডিওতেই আমার যাতায়াত ছিল, আর যেখানেই যেতাম দেখতাম কুঞ্জবিহারী ডিরেক্টরের কাছে আঠার মতো লেগে বসে আছে। সব ডিরেক্টরই মনে মনে উত্তক্ত হয়ে উঠেছিল। কিন্তু কুঞ্জর মতো এত ভালো মো সাহেবকে স্পষ্ট কথা বলে বিদায় করে দেবে এমন মানুষ তারা নয়। আর কুঞ্জবিহারীও তাদের সেই মিথ্যে আশ্বাসের কথাগুলো বিশ্বাস করে নিয়ে তাদের পিছনে লেগে থাকতো। এইভাবে বছর 3 কেটে গেল। সিনেমা সমাজের সবাই তখন খোলাখুলিভাবে ওকে টিটকিরি দিত, কিন্তু সেসবও গায়ে মাখত না। আমার সাথে তার খুব বেশি ঘনিষ্ঠতা ছিল না, তবে আমি ওকে কোনোদিন টিটকিরি দিইনি বলেই বোধহয় ও মাঝে মধ্যে আমার কাছে এসে নিজের মনের কথা হালকা করত। আরে কেমন আছেন যোশীজি? আরে কুঞ্জবিহারী যে, খবর কি তোমার? যোশীজি, এবার সব ঠিক হয়ে গেছে। কি ঠিক হয়ে গেছে বলো তো? ওই ডিরেক্টর বলেছেন ওনার পরের ছবিতে আমাকে হিরোর পাঠ দেবেন। তাই নাকি? বাহ, ভালো খবর তো। আসলে কি হয়েছে বলুন তো? কি? আরে ওনার মেয়ের বিয়েতে আপনি তো গিয়েছিলেন, দেখেছিলেন তো? আমার হাতে তিনি সব কাজের ভার ছেড়ে দিয়েছিলেন। হ্যাঁ, তা দেখেছিলাম বটে। সেই সব কাজ আমার তদারকিতে ভালো করে মিটে গেছে, তাই আমার উপর তিনি ভারী খুশি হয়েছেন। এবারে আর চান্স ফসকাবে না, আপনি দেখবেন। ভালো, দেখো যদি পাঠটা বাগাতে পারো। সোমনাথ, আবার একদিন কুঞ্জবিহারীর সাথে দেখা হতেই সে আমার কাছে এসে বলল, যোশীজি, অমুক ডিরেক্টর বলেছেন তার পরের ছবিতে ঠিক আমার মতন চেহারার একটা হিরো চাই। এই ছবিতে তাই তার খাতিরেই ছোট্ট একটা পাঠ করে দিচ্ছি। জানো, ওর কথাবার্তা শুনে আমারও হাসি পেত, আবার সবাই মিলে ওকে এইভাবে বোকা বানাচ্ছে দেখে রাগও হতো। একদিন আর থাকতে না পেরে আমি ওকে বললাম, দেখো কুঞ্জবিহারী, তুমি একটা কাজ যদি করতে পারো তাহলেই হিরো হতে পারবে, নইলে কোনো আশা নেই। ও খুব আগ্রহ দেখিয়ে বলল, কি কাজ বলেন? দেখে শুনে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করে ফেলো, তবেই তোমার বরাত ফিরবে। যোশীজি, আপনিও আমাকে ঠাট্টা করছেন? আহা, ঠাট্টা করিনি, সত্যি কথা বলছি। পাণ্ডুরং, আমারও কিন্তু এটা ঠাট্টাই মনে হচ্ছে। একটা মানুষের হিরো হওয়ার সাথে বিয়ে করার কি সম্পর্ক? বুঝলাম না ঠিক। আরে শোনোই না, আমার হাতের কাছেই 2-3 জন এমন মানুষের উদাহরণ ছিল। আমি তাদের কথা বলেই ওকে বললাম, এরা কি করে বড় হলো জানো? স্রেফ বউয়ের জোরে। তাই জন্যই বলছি, তুমি যদি ত্রিভুবন জয়ী হতে চাও তো লজ্জা ত্যাগ করো,
আগে সুন্দর দেখে একটা মেয়েকে বিয়ে করে ফেলো। তা সে শুনলো তোমার কথা? শুনলো মানে? সে কথা থেকেই তো আসল গল্পের শুরু। মানে? আরে আমি ওর বিয়ের কথাটা হালকাভাবে বললেও কথাটা যে ওর মনে ধরেছিল সেটা তখন বুঝিনি। বুঝলাম মাস 6 পরে। মাঝে কয়েক মাস তার দেখা পাইনি। ভেবেছিলাম সে বুঝি হতাশ হয়ে সিনেমার কাজ ছেড়ে দিয়ে চলে গেছে। কিন্তু 6 মাস পরে হঠাৎ যখন একদিন একটা স্টুডিওতে গিয়ে দেখি কুঞ্জবিহারী বসে আছে, তার সঙ্গে একটি তরুণী, কুঞ্জর মুখে গাল ভরা হাসি, আমাকে দেখে সগর্বে পরিচয় করিয়ে দিল। যোশীজি, ইনি আমার স্ত্রী রোহিণী দেবী। লক্ষ্য করলাম রোহিণী দেবী নামের মেয়েটির বয়স বেশি হলে 19-20 হবে। তবে তার চেহারায় একটা চটক আছে, চোখে চটুল চাহনি। একে আগে কখনো সিনেমার রাজ্যে দেখেছি বলে তো মনে পড়ল না, তাই অবাক হয়ে গেলাম। তারপর কুঞ্জবিহারীকে আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, এটিকে কোত্থেকে জোগাড় করলে হে? আরে এদিকে আসুন যোশীজি, আপনাকে খুলেই বলি। তবে আরে ও আমাদের গ্রামের মেয়ে, বিধবা। তবে সব দিক থেকে ও কিন্তু একদম শহরে, মনে মনে খুব আধুনিক। আসলে ওর মামার বাড়ি শহরে, তাই ও প্রায় সেখানে যেত। সেখান থেকেই সব শহুরে আদব কায়দা, এই ঘুরিয়ে শাড়ি পরা, গান গাওয়া, এইসব চিজ শিখেছিল। বাহ, তোমার স্ত্রী গানও জানেন? আরে জানে মানে? যোশীজি, যোশীজি, আপনি ওর গলায় সেট সং যদি একবার শোনেন, আমি হলফ করে বলতে পারি আপনি গলে যাবেন। আরে অমন সেট সং সিনেমাতেও আর কেউ গাইতে পারে না। সে তো বুঝলাম, কিন্তু তুমি একে বিয়ের জন্য পেলে কি করে? আরে গ্রামের ছেলে ছোকরারা যারাই রোহিণীর সেট সং শুনেছিল, তাদের সবার নজর ছিল ওর ওপর। কিন্তু বিধবা বলে বিয়ে করতে কেউ রাজি ছিল না। তো কি বলবো আপনাকে, রোহিণীর জীবন যৌবন, সেট সং, এই সবই গ্রামের ওই আবহাওয়ায় নষ্ট হয়ে যাচ্ছিল। আর ঠিক এই সময় আমি গ্রামে গিয়ে পৌঁছালাম। আর বিয়ে করে ওকে আর ওর স্যাড সংকে উদ্ধার করলে? আরে না না, আরে ও তো সহজে সবকিছু হয় নাকি। শুনুন না, আমি গ্রামে গিয়ে যখন ওকে দেখলাম, ওর সেট সং শুনলাম, নিজেকে আর ধরে রাখতে পারলাম না, একেবারে গলে গেলাম। আর তখনই আপনার কথা মনে পড়লো, ঠিক করলাম ওকেই বিয়ে করব। আরে ওর মতো মেয়ে তো আমার চাই। তা তোমার বাড়ির লোক কিছু বললেন না? আমার তো বাবা মা মারা গেছেন অনেক বছর আগে। গ্রামে গুরুজন বলতে আছেন শুধু এক খুড়ো, তিনি আবার গ্রামের মোড়ল। ও বুড়ো পুরনো চিন্তা ভাবনার লোক, তাই বিধবা বিবাহের কথা শুনেই মার মার করে উঠলেন। গায়ের মোড়ল হয়ে তিনি নাকি এমন অনাচার কখনোই ঘটতে দেবেন না। ওদিকে রোহিণীর বাপের মনে সামান্য ইচ্ছা ছিল, কিন্তু বেগতিক দেখে তিনিও বেঁকে বসলেন। ভাবলেন মোড়লের হুকুমে যদি গায়ের লোক তাদের এক ঘরে করে দেয়, তখন তিনি মেয়েকে ধরে 2-4 ঘাত দিলেন। কিন্তু আমিও মোড়লের বাচ্চা আছি, আমারও জিদ চেপে গেল, আমাকে সিনেমার হিরো হতেই হবে। আর রোহিণীও সিনেমার জন্য পাগল, তাই রোহিণীর মতো বই আমার চাই। তারপরে আর কি, যেখানে মিয়া বিবি রাজি, সেখানে কাজীরা আর কি করবেন? হ্যাঁ, তার মানে লুকিয়ে লুকিয়ে দেখা সাক্ষাৎ করতাম আমরা, আর প্ল্যান করতাম কিভাবে বিয়েটা করা সম্ভব। তারপর একদিন গভীর রাতে ওকে নিয়ে পালিয়ে এলাম এখানে এসে আর্য সমাজি মতে বিয়ে করে নিলাম, ব্যাস। এইবার আর তোমাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না কুঞ্জ। তারপর বউয়ের ভাগ্যে পেল সে হিরোর রোল? আরে দাঁড়াও, গল্প আরও আছে। মহা উৎসাহে সে তো স্ত্রীকে নিয়ে স্টুডিওতে ঘুরে বেড়াতে লাগলো। তখন যেখানেই যাই দেখি সস্ত্রীক কুঞ্জবিহারী হাজির। কখনো কখনো গরম গরম ভাষা প্রয়োগ করে ডিরেক্টরকে স্যাড সঙের মহিমা বোঝাচ্ছে, তো কখনো প্রডিউসারকে রোহিণী দেবীর গান শোনাতে গিয়ে নিজেই আনন্দে আত্মহারা হয়ে পড়ছে। ব্যাপারটা কি জানো সোমনাথ, রোহিণীর গলা মন্দ ছিল না, তবে অশিক্ষিত গলা, মাজলে ঘষলে ভালো দাঁড়াতো। সত্যি লোকটার উৎসাহ ছিল বলতে হবে। হ্যাঁ, তার বলতে। ওর ক্রমাগত প্রচেষ্টায় দেখলাম ডিরেক্টররা একসময় বেশ নরম হয়েছেন। রোহিণীকে হিরোইনের ভূমিকায় ট্রাই দিতে অনেকেরই আপত্তি নেই,
কিন্তু গোল বাঁধালো কুঞ্জবিহারী নিজেই। তার এক গো, নিজে হিরোর পার্ট না পেলে সে কিছুতেই রোহিণীকে হিরোইনের পার্ট করতে দেবে না। কাজেই ডিরেক্টররাও পিছিয়ে যেতে লাগলেন। কুঞ্জবিহারীকে হিরো করার মতো বুকের পাটা কারুর ছিল না। এমন করে বেশ কয়েকটা মাস কাটল। কুঞ্জর সাথে মাঝে মধ্যেই দেখা হয়। একদিন সে গাল ভরা হাসি নিয়ে বলল, আরে জোশীজি, সব ঠিক করে ফেলেছি। আরে আসছে সপ্তাহে আমার ছবির মহরত। বলো কি হে, কার ঘাড় মটকালে? আরে একজন ফিনান্সিয়ারকে পকড়েছি। বেশ বেশ, শেষ পর্যন্ত তাহলে হিরো হয়েই ছাড়লে। না মানে সেটাতে একটু গোলমাল হয়েছে, বুঝলেন? এই রে, আবার কি গোলমাল হলো? এই তো বললে সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আসলে এ ছবিতে আমি হিরো হব না, আমি ছবিটা ডিরেক্ট করব। আরে বাস, একেবারে ছবির ডিরেক্টর? সে তো আরো ভালো হলো। তা রোহিণী দেবী হিরোইন সাজবেন তো? হ্যাঁ অবশ্যই। আর হিরো? আসলে এই ফিনান্সিয়ারের ছেলেকে এবারে হিরোর পার্টটা দিতে হবে। তার বাবা টাকা দিচ্ছে তো, তাই আর কি। বুঝতেই তো পারছেন। সে কি, তাহলে তোমার হিরো হবার কি হলো? সে আমি ভেবে ফেলেছি জোশীজি, এই একটা ছবি হয়ে যাক না, কিছু টাকা জমিয়ে নি, তারপর নতুন কোম্পানি খুলব, নাম দেব কুঞ্জ রোহিণী চিত্রশালা। তখন কুঞ্জবিহারী তার আশা আকাঙ্ক্ষার কথা বলে যেতে থাকলো। সেই কথা শুনতে শুনতে আমার বোকা কুঞ্জর জন্য দুঃখ হলো। তার ভবিষ্যৎ কোন পথে চলছে তা আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারলাম না। মনে হলো, আহা বেচারা, জীবনে একটা সুযোগ পেয়েছে, কটা দিন ভোগ করে নিক। কারণ কুঞ্জবিহারী যে ছবি পরিচালনা করবে, সে ছবি কেমন হতে পারে তা তো বুঝতেই পারছিলাম। মানুষ যে কত রকম ভাবে মিথ্যে মোহর জালে জড়িয়ে পড়তে পারে তাই ভাবছি। তার বলতে বিশেষ করে এই সহজ সরল মানুষগুলো। তারপর কি হলো বলো? যাই হোক, এরপর ক্রমে দু চারটে গুজব কানে আসতে থাকলো। শুনলাম কুঞ্জবিহারী ডিরেক্টর হয়েছে বটে, কিন্তু আসলে সে সেই ফাইন্যান্সারের ছেলের হাতের পুতুল। সে ছোকরা খুব চালাক চতুর, নাম দীপচাঁদ। আরও শুনলাম রোহিণী দেবীকেও নাকি সে তার হাতের মুঠোয় এনে ফেলেছে, আর তাদের ঘনিষ্ঠতা নাকি সব নীতিশাস্ত্রের সীমা পেরিয়ে গেছে। বলো কি, সেসব সত্যি ছিল নাকি? তুমি তো জানো দোস্ত, সিনেমা জগতে এসব নতুন কিছু নয়। চারদিকে মাংস খেকো প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে, নতুন মেয়ে দেখলে আর রক্ষে নেই। হ্যাঁ, তবে নতুন মেয়ে নয়, নতুন ছেলে দেখলেও অনেক সময় রক্ষে থাকে না। হ্যাঁ, কিছু বললে? না না, তুমি বলো, তারপর কি হলো? তবে দীপচাঁদ যদি ভালো মানুষও হতো, তাহলেও রোহিণীর জন্য কেউ না কেউ ঠিক জুটে যেত। এমন বলছো কেন? দেখো, রোহিণীকে প্রথম দিন দেখেই আমি বুঝেছিলাম চিরজীবন কুঞ্জবিহারীর ঘর করবে এমন মেশে নয়। পাড়া গাঁয়ের গণ্ডি পেরিয়ে শহরের উঁচু ধাপে ওঠার জন্য সে কুঞ্জবিহারীর সাহায্য নিয়েছিল, আর কুঞ্জবিহারীর গণ্ডি ছাড়িয়ে আরও উঁচু ধাপে ওঠার জন্য সে স্বাচ্ছন্দ্যে অন্য যে কোনো লোকের সাহায্য নিতে পারে। বাঘিনী প্রথম মানুষের রক্তের স্বাদ পেলে যা হয় আর কি। আমাকে একটা কথা বলো, কুঞ্জবিহারী তো নিশ্চয়ই রোহিণীকে ভালোবাসতো? শুধু ভালোবাসা? কুঞ্জবিহারী রোহিণীকে অন্ধের মতো ভালোবাসত দোস্ত। সারা দুনিয়া একদিকে আর রোহিণী একদিকে। তার ভালোবাসার নমুনা একদিন চোখের সামনে দেখেছিলাম। কেমন ভাবে? সেদিন আমার কোনো কাজ ছিল না, তাই ভাবলাম দেখে আসি কুঞ্জ কেমন ছবির শুটিং করছে। স্টুডিওর ভেতরে ঢুকে দেখি সেটের উপর গজকচ্ছপের যুদ্ধ বেঁধে গেছে। দুজন মানুষ মিলে একেবারে মারপিট, রক্তারক্তি কাণ্ড। প্রথমে ভেবেছিলাম বুঝি কুস্তির দৃশ্যের অভিনয় হচ্ছে, তারপর দেখলাম সত্যিকারের লড়াই হচ্ছে। স্টুডিও শুদ্ধ লোক ঘিরে দাঁড়িয়ে সেই লড়াই দেখছে। কাছে গিয়ে অবাক হয়ে দেখলাম ওই যুদ্ধের মধ্যে একজন আমাদের কুঞ্জবিহারী, অন্য লোকটাকে তখনও চিনি না। পরে জেনেছিলাম সেও একজন অভিনেতা। আমি যখন সামনে গেলাম তখন দুজনে মরিয়া হয়ে লড়াই করে চলেছে। যাই হোক, আমি গিয়ে যুদ্ধ থামালাম আর কুঞ্জবিহারীকে অতি কষ্টে টানতে টানতে বাইরে নিয়ে এলাম। সে তখন রীতিমতো হাঁপাচ্ছে। জিজ্ঞাসা করলাম, এই কি হয়েছিল কুঞ্জ? পাজি বজ্জাতের দল সব আমার বউয়ের নিন্দা করছিল, জানেন? এই রোহিণী দেবীর নামে মিথ্যে অপবাদ দিচ্ছিল।
আহা, ঠান্ডা হও ঠান্ডা হও। লোকের সঙ্গে এভাবে মারপিট করলে বদনাম কমবে না, উল্টে বাড়বে। কি অন্যায় দেখুন তো জোশীজি। রোহিণী পাড়া গায়ের মেয়ে, ভালো মানুষ, এখনো ঠিক করে সহবত শেখেনি। শহরের পুরুষদের সঙ্গে কিভাবে মেলামেশা করতে হয় তাও ভালোভাবে জানে না। তাই হয়তো একটু ঘনিষ্ঠতা করে ফেলে। তাই বলে এই বজ্জাত পাজি লোকগুলো তার নামে এত বড় মিথ্যা অপবাদ দেবে? হ্যাঁ, আপনি বলুন। সত্যি তো, এ ভারী অন্যায়। তবে কুঞ্জ, তুমি এসব গায়ে মেখো না। সিনেমা রাজ্যে এরকম কত গুজব, কত অপবাদী হাওয়ায় ওড়ে, সব কিছুতে কান দিলে চলে? সত্যি বলছি আপনাকে, রোহিণী খুব ভালো মেয়ে। আমি কখন ওর কোনো বেচাল দেখিনি জানেন। তবু কেন বাইরের লোকের নামে দুর্নাম দেবে? কেন বলবে যে দীপচাঁদের সঙ্গে ওর? তোমাকে শান্ত হতে বলছি তো। দেখো, এইভাবে কারো নামে অপবাদ রটানো আটকানো যায় না। তুমি একজনের সঙ্গে যুদ্ধে নামবে, আর একজন শুরু করবে বলা। তাই বলছি, শান্ত হয়ে তুমি নিজের শুটিংয়ের দিকে মন দাও। তোমার ছবি সফল হলে এসব গুজব মানুষ এমনিতেই ভুলে যাবে। বুঝলে সোমনাথ, সেদিন কোনো রকমে কুঞ্জকে ঠান্ডা করলাম, কিন্তু ভবিষ্যৎ যাবে কোথায়? কয়েকদিন পরে শুনলাম দীপচাঁদ তাকে ছবির ডিরেক্টর পদ থেকে বরখাস্ত করেছে, আর রোহিণীকে নিয়ে গিয়ে নিজের বাসায় তুলেছে। বাপরে, কি সাংঘাতিক প্ল্যানিং! বেচারা কুঞ্জ বিহারী, সে কি করলো? এই ঘটনার পর কত রকমের কথা কানে আসতে লাগলো। তার কোনটা যে গুজব আর কোনটা যে সত্যি কিছুই বুঝে উঠতে পারলাম না। এমনিতে কুঞ্জ বিহারী অত সহজে ছাড়ার পাত্র নয়। শুনলাম সে নাকি একদিন জোর করে দীপচাঁদের বাড়িতে ঢুকতে গেছিল। দীপচাঁদের দারোয়ানরা তাকে মেরে তাড়িয়ে দিয়েছে। কুঞ্জ বিহারী তাকে অনেক থানা পুলিশের ভয় দেখিয়েছিল, কোর্টে কেস করবে বলে লাফালাফি করেছিল। ও মা, অভিযোগ জানিয়েছিল নাকি পুলিশের কাছে? আরে না না, কুঞ্জ বিহারী যতই লাফালাফি করুক না কেন, শেষ পর্যন্ত এসব কেসে যা হয় তাই হলো। আস্তে আস্তে সব চাপা পড়ে গেল। আসলে কুঞ্জ বিহারীর মতো একটা মানুষের বউ চুরি যাওয়া এমন কিছু বিরাট ব্যাপার নয় যে তাই নিয়ে লোকে চিরকাল মুশকুল থাকবে। যাই হোক, এর অনেক দিন পর কুঞ্জ বিহারীর সঙ্গে দেখা হলো। তার চেহারা ঝোড়ো কাকের মতো, চোখে আত পাগল চাউনি। সেই দিনই প্রথম লক্ষ্য করলাম তার চুলে পাক ধরেছে। তাকে সান্ত্বনা দিয়ে বললাম, কি আর করবে কুঞ্জ, দুনিয়ায় এমন কত ঘটনা ঘটে। পুরুষের ভাগ্য আর স্ত্রী জাতির চরিত্র আগে থেকে বোঝা। না জোশীজি, রোহিণীর কোনো দোষ নাই। সে গায়ের মেয়ে, তার কতটুকুই বা বুদ্ধি বলেন? ওই হতভাগা নচ্ছার দীপচাঁদই ওকে ভুলিয়ে ভালিয়ে। সোমনাথ, আমি সঙ্গে সঙ্গে বুঝে গেলাম অন্ধকে চক্ষুদান করা আমার কাজ নয়। আমি সে চেষ্টাও করলাম না। ভালোবাসায় অন্ধ হওয়া বুঝি একেই বলে। আচ্ছা, রোহিণীর সেই ছবি শেষ হয়েছিল? হ্যাঁ, যথাসময়ে সেই ছবি মুক্তিও পেয়েছিল। তবে এই ছবি রোহিণী দেবীর একমাত্র কীর্তি, আর দ্বিতীয় ছবিতে নামার সুযোগ তার হয়নি। ওই প্রথম ছবিটা বোম্বাইতে হপ্তাখানেক চলার পর বন্ধ হয়ে গেল। বেশি দিন চলবার মতো কিছুই ছিল না সেই ছবিতে। তবে সিনেমা মহলে নবাগতা রোহিণীর বেশ নাম ডাক হলো। এরপরেই একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে। কি ঘটনা? একদিন হঠাৎ শোনা গেল রোহিণী মারা গেছে। কি বলছো? কিভাবে মারা গেল? এইটা নিয়ে লোকে নানা কথা বলে। কেউ বলে দীপচাঁদ রোহিণীকে বিষ খাইয়েছিল, কেউ বলে রোহিণী আত্মহত্যা করেছিল। সঠিক কারণ আর জানা যায়নি। উঠতি অভিনেত্রীর অকাল মৃত্যু নিয়ে কাগজপত্রে ওই শুধু কয়েকদিন লেখালেখি হয়েছিল। ইস, অকালে একটা প্রাণ চলে গেল। কুঞ্জবিহারীর কি অবস্থা হলো? কুঞ্জবিহারীর সঙ্গে সেই সময় আমার আর দেখা হয়নি। তবে আমার মনে হয়েছিল যে কুঞ্জবিহারীর দিক থেকে দেখলে ঘটনাটা খারাপ কিছু হলো না। ভগবান যা করেন ভালোর জন্যই করেন। রোহিণী বেঁচে থাকলে হয়তো আজীবন কুঞ্জর বুকে একটা কাঁটা খচখচ করত। তাই রোহিণীর চলে যাওয়া একদিকে বরং ভালোই হলো। তা অবশ্য ঠিক। এর মাস ৬-৭ পরে একদিন দাদার স্টেশনে কুঞ্জবিহারীর সঙ্গে দেখা হলো। তখনও তার তেমনই উস্কো খুস্কো ভাব, শুধু এতদিনে মাথার চুল অর্ধেক পেকে গেছে। আরে কুঞ্জবিহারী যে, চললে কোথায়? আরে জোশীজি, কেমন আছেন? আমি তো ভালোই আছি। তোমার খবর কি? স্টুডিও পাড়ায় আর দেখা পাই না যে।
পাড়া রাস্তা আমি অনেক দিন হলো ছেড়ে দিয়েছি জোশীজি। এখন গ্রামে মুদির দোকান খুলেছি। বুঝলে সোমনাথ, ওর সামনে রোহিণীর কথা আর তুললাম না। কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে কি লাভ বলো? যাই হোক, এ কথা সে কথার পরে তাকে জিজ্ঞেস করলাম, তা এদিকে কি ব্যাপার কুঞ্জ, কোথায় চললে? এই একবারই বড়ি ভেলি যাচ্ছি। হঠাৎ বড়িভালি? সেখানে কেউ আছে নাকি? না মানে ঠিক কেউ নেই, ওই ওই সিনেমা দেখতে যাচ্ছি। সিনেমা দেখতে? বড়িভালি? এত দূরে? হ্যাঁ, আসলে আসলে রোহিণী দেবীর ছবিটা ওখানে দেখানো হচ্ছে। বড় বড় শহরে তো ও ছবি আর দেখানো হয় না। রোহিণীকে কত দিন দেখিনি, তার সেট সঙ্গও শুনিনি। ট্রেন এসে গেছে, আমি চলি জোশীজি, আবার দেখা হবে। ভালো থেকো। আমার কাছ থেকে বিদায় নিয়ে কুঞ্জবিহারী ট্রেনের একটা তৃতীয় শ্রেণীর কামরায় উঠে বসল। সেই আমার সাথে তার শেষ দেখা। তারপর এই আজ আবার দেখলাম ওকে। পাণ্ডুরঙের গল্প শেষ হলে পরে সোমনাথ অনেকক্ষণ চুপ করে বসে রইল। তারপর হঠাৎ বলে উঠল, পাণ্ডু, কুঞ্জবিহারীকে পাগলের পাটটাই দেওয়া যাক। কি বলছো দোস্ত? ও কিন্তু পারবে না। কেন পারবে না? আহা, তোমায় বললাম না, ও অভিনয়ের কিছু বোঝে না। না বুঝলে আমরা মেজে ঘষে তাকে তৈরি করে নেব। কি বলো, পারবো না? অগত্যা। পাণ্ডুরং তার বন্ধুর মুখের দিকে তাকিয়ে একটু হাসল মাত্র। দোলের দিন স্টুডিওর মেয়ে অভিনেত্রীরা সোমনাথকে আবির মাখায়। সেদিন রত্নার কথা মনে পড়ে সোমনাথের মন খারাপ হয়ে যায়। এর মধ্যে খবর আসে রুস্তমজি মারা গেছেন। সোমনাথের মাথায় আকাশ ভেঙে পড়ে। সোমনাথ কলকাতায় ফিরে আসে। পুরনো এক বন্ধু মারফত জানতে পারে রত্নার এখনো বিয়ে হয়নি এবং তার খুব অসুখ। রত্নাকে দেখতে যায় সোমনাথ। তারপর আজ শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছায়াপথিক পর্ব ৭, নাট্যরূপ সুজাতা ভট্টাচার্য, পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও, ভাষ্য সৌমিক মৈত্র, সোমনাথ গৌরব গুহ মজুমদার গোগো, ইন্দু রাজবীর ঘোষ, লতা শ্রেয়া দাস, ললিত সায়ন্তন ঘোষ, পাণ্ডুরং ভিকি দাস, কুঞ্জবিহারী নিরুপম নাথ এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন।